আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। জিয়ারতে আউলিয়া দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পূর্বেই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা দেখে নিয়ে সাবস্ক্রাইব করে দিন। আজ আমাদের গন্তব্য হচ্ছে সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী জেলা। আমাদের গাড়ি ছুটে চলেছে সিরাজগঞ্জ জেলার উদ্দেশ্যে। আমরা জামালপুর থেকে টাঙ্গাইল হয়ে যমুনা সেতুর উপর দিয়ে আমরা মূলত সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায় প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যমুনা সেতুর উপর টোল প্রদান করলাম। এরপর আমরা ছুটে চলেছি যমুনা সেতুর দিকে, যেটি যমুনা নদীর উপরে অবস্থিত। এই মুহূর্তে আমাদের গাড়ি ছুটে চলেছে যমুনা সেতুর উপর দিয়ে। যমুনা সেতু পার হওয়ার পরেই আমরা সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করব। এই মুহূর্তে আমরা সিরাজগঞ্জ জেলায় প্রবেশ করেছি। এর কিছুক্ষণ পরেই আমাদেরকে একটা 20 মিনিটের বিরতি দেওয়া হবে সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়। আমরা চলে এসেছি আমাদের বিরতি স্থলে। এখানে আমাদেরকে 20 মিনিটের একটি ছোট্ট বিরতি দেওয়া হয়েছে। এটি ছিল একটি হাইওয়ে রেস্টুরেন্টে। এখানে বিভিন্ন ধরনের খাবার এবং অনেক ধরনের জামা কাপড় এবং জিনিসপত্র পাওয়া যায়। আমরা সবাই জানি যে হাইওয়ে রেস্টুরেন্ট যেগুলো রয়েছে এগুলাতে কিন্তু খাবারের দাম অত্যধিক মাত্রায় অনেক বেশি থাকে। আমরা এখানে এসে সিরাজগঞ্জ জেলা যেসব কারণে বিখ্যাত তার মধ্যে অন্যতম হচ্ছে গামছা এবং লুঙ্গি। তো আমরা এখানে একটি গামছা এবং লুঙ্গি দোকান দেখতে পেলাম। তো সেখানে গিয়ে আমরা দরদাম করে কয়েকটা লুঙ্গি এবং গামছা সংগ্রহ করে নিলাম। আবার আমাদের গন্তব্য শুরু হয়েছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার দিকে। আমাদের গাড়ি ছুটে চলেছে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার উদ্দেশ্যে। আমরা সেখানে গিয়ে হযরত শাহ মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করব। তো মাজার জিয়ারতের উদ্দেশ্যে আমরা গাড়ি থেকে নেমেই এখানকার স্থানীয় বাহন, যেটা আমাদের দিকে ভ্যান গাড়ি নামে পরিচিত, সেই বাহনে চেপে আমরা দরবার আঙ্গিনে গিয়ে পৌঁছলাম। এই মাজারটি বিখ্যাত করতোয়া নদীর তীরে অবস্থিত। এই মাজারের সৌন্দর্য এবং কারুকার্য দেখে আমরা বিমোহিত হলাম। যেমনটি মনে হলো যেন সুলতানীয় আমলের এক টুকরো। কথিত রয়েছে হযরত শামসুদ্দিন তিব্রিজ রহমতুল্লাহ আলাইহির একজন শিষ্য ছিলেন হযরত শাহ মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহি। মাজারের দেয়ালের মধ্যে খুব সুন্দরভাবে হযরত শাহ মখদুম শাহ দৌলা রহমতুল্লাহ আলাইহির জীবন কর্ম জীবনীটি খুব সুন্দরভাবে দেয়া রয়েছে। আপনারা চাইলে এটি পজ করেই পড়ে নিতে পারেন। স্থানীয় লোকমুখে শুনলাম যে এই মাজারকে কেন্দ্র করে সারা বছরে এখানে মেলা হয়ে থাকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তবৃন্দরা এই মাজার জিয়ারত করতে আসেন। এই মাজারের কারুকার্য দেখে আমরা খুবই বিমোহিত হলাম। খুবই সুন্দর লাগলো আমাদের এই মাজারের কারুকার্য। মাজারের সামনে খুব সুন্দরভাবে লেখা রয়েছে হযরত মখদুম শাহ দৌলা শহীদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি। মাজারের ভিতরে আমরা প্রবেশ করলাম।
আমরা যখন এই মাজার জিয়ারতের উদ্দেশ্যে এসেছি তখন জোহরের সময়। তো আমরা জোহর নামাজ আদায় করার উদ্দেশ্যে মাজার প্রাঙ্গণেই অবস্থিত মসজিদের দিকে প্রবেশ করলাম। মসজিদের প্রবেশ করার পরেই দেখলাম যে এই মসজিদটি দেখতে খুবই সুন্দর এবং সুলতানি আমলের নেই দেখতে, এবং দেখে মনে হলো এই মসজিদটি অনেক পুরাতন একটি মসজিদ। মসজিদে আমরা জোহরের নামাজ আদায় করে এরপরেই আমরা মাজার জিয়ারতের উদ্দেশ্যে মাজারের দিকে প্রবেশ করতেছি। মাজার কর্তৃপক্ষ যখন জানতে পারলো যে আমরা চট্টগ্রাম থেকে গাউসিয়া কমিটির মাধ্যমে জিয়ারতে আউলিয়ায় এসেছি, তখন তারা আমাদেরকে মাজারের ভিতরের যেই গ্লাস বন্ধ করা গেট রয়েছে সেটিও খুলে দিয়ে আমাদেরকে ভিতরে প্রবেশ করালেন। মাজার জিয়ারত শেষ করে আমরা রওনা দিয়েছি আমাদের পরবর্তী গন্তব্য রাজশাহী জেলার দিকে। সিরাজগঞ্জ জেলা পার হয়ে নাটোর জেলা হয়ে আমরা যাচ্ছি রাজশাহী জেলার দিকে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল রাজশাহী জেলা, এবং আমাদেরকে বিরতি দেওয়া হবে বিড়ালদহ নামক স্থানে, যেখানে হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার রয়েছে। আমরা সেই মাজার প্রাঙ্গণে মসজিদে নামাজ আদায় করলাম এবং নামাজ আদায় করে মসজিদের পাশেই অবস্থিত হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। এরপরে আমাদের চোখ গেল এখানে একটি বাঘের মাজার দেখলাম। বাঘের মাজার দেখে এখানকার খাদেমের থেকে জানতে পারলাম যে এই জায়গায় যখন হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি ইসলাম প্রচারের উদ্দেশ্যে এসেছিলেন তখন এই জায়গাটি ছিল বনে জঙ্গলে ঘেরা। তখন একটি বাঘের পিঠে তিনি চলাফেরা করতেন এবং এই বাঘটি বিড়ালের ন্যায় আচরণ করত শুধুমাত্র হযরত সৈয়দ করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহির সাথে, এবং পরবর্তীতে বাঘটি যখন মারা যায় তাকে এখানে সমাহিত করা হয়। বলে রাখা ভালো, হযরত করম আলী শাহ রহমতুল্লাহ আলাইহি হচ্ছেন হযরত শাহ মখদুম রৌফুস রহমতুল্লাহ আলাইহির একজন সফর সঙ্গী। আমরা এখন উপস্থিত হয়েছি রাজশাহী জেলার সাহেব বাজার এলাকায়। আমরা আজকে রাতটি রাজশাহী শহরেই থাকবো। তো সাহেব বাজার এলাকায় আমরা হোটেল খোঁজা শুরু করলাম। আমরা এদিক সেদিক হোটেল খুঁজতে লাগলাম সাহেব বাজার এলাকায়। শুনেছি এখানে নাকি অনেক ধরনের হোটেল রয়েছে, 500 টাকা থেকে শুরু করে 5000 টাকা মানেরও হোটেল রয়েছে। তো আমরা হোটেল খুঁজতে খুঁজতে একটি হোটেল পেয়ে গেলাম। তো আমরা এখন সেই হোটেলের দিকেই যাচ্ছি। হোটেলটির নাম ছিল হোটেল আল হিসাব। তো আমরা এখানে এক রাতের জন্য হোটেলটি নিয়েছি, কারণ পরবর্তী দিন সকাল ভোরেই আমরা রওনা দিব আমাদের পরবর্তী গন্তব্যে। তো হোটেল ঠিক করে এই হোটেলের রুমগুলি মোটামুটি 2 জন থাকার মতন, তবে 1 অথবা 2 রাত, এর থেকে বেশি থাকার মতো নয় এই হোটেলের রুমগুলো। তো আমরা ফ্রেশ হয়ে গোসল করে ওযু করে এখন আমরা যাচ্ছি হচ্ছে হযরত শাহ মখদুম রৌফুস রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। এখানে এসে দেখলাম যে হযরত মখদুম রৌফুস রহমতুল্লাহ আলাইহির মাজারটিকে নতুন আঙ্গিকে তৈরি করা হচ্ছে। মাজারের বিশাল একটি গেট উঠেছে, তার পাশেই রয়েছে একটি বিশাল আকারে মসজিদ যেটার কাজ চলমান। আমরা যখন এখানে এসেছি তখন প্রায় রাত 11টার সময়। আমরা এখন উপস্থিত হয়েছি হযরত শাহ মখদুম রৌফুস রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। এখানে গৌসিয়া খতম অনুষ্ঠিত হয় এবং হুজুরের জীবনীর উপর আলোচনা করা হয়। আমরা তার জীবনীটি শুনতে থাকি। মৌলানা হুজুর কেবলা মুদ্দাসির আলী সহ ওনাদের বংশ আর সৈয়দ আব্দুল কুদ্দুস মখদুম রৌফুস রহমতুল্লাহ আলাইহি একই রক্তের ধারা, একই খুন মুবারকের ধারা। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर है सब करा ना नूर। तो उन्हीं
বগদাদ শরীফ থেকে এসেছিলেন প্রথমে নোয়াখালীতে ইসলাম প্রচার করেছেন 2 থেকে 3 বছর। এরপরে তুরকান শাহ রহমতুল্লাহ আলাইহি, আমি যদি ভুল না হয় এই পাশেই আছে, হ্যাঁ এখানে আছে, যদি আমাদের সুযোগ হয় ইনশাআল্লাহ আমরা জিয়ারত করবো, আজকে না হলে কালকে সকালে হলো জিয়ারত করার জন্য আমি অনুরোধ রাখবো। ও তুরকান শাহ রহমতুল্লাহ হচ্ছেন রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক, হুজুর মখদুম শাহ রহমতুল্লাহর আগের। ওনাকে শহীদ করা হয়েছে শুনে মখদুম শাহ রহমতুল্লাহ আলাইহি ওনার 4 জন অনুচর খাদেমকে নিয়ে এই কুমিরের পিঠে করে রাজশাহীতে এসেছেন নোয়াখালী থেকে। পরদিন ভোরে ঘুম থেকে উঠে আমরা চলে আসলাম আবারও সেই মাজার প্রাঙ্গণে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির। গাড়ি ছাড়ার সময় যেহেতু 8টা, তার আগেই আমরা জিয়ারত সারব হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজারের মধ্যে, যেটা হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির মাজার থেকে মাত্র 2 মিনিট দূরত্বে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি হচ্ছেন রাজশাহী জেলার প্রথম ইসলাম প্রচারক, যিনি আমাদের পরপীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির বংশধর এবং তার নাতি। তাকে যখন শহীদ করা হয় তখনই হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি এই রাজশাহী জেলায় পরবর্তীতে ইসলাম প্রচার করেন। তো আমরা এখন প্রবেশ করছি হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে তার মাজার প্রাঙ্গণে। এখানে খুব সুন্দর করে লেখা আছে রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক হযরত সৈয়দ শহীদ তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহি। রাজশাহীর প্রথম ইসলাম প্রচারক হযরত তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত শেষ করে আমরা এখন যাচ্ছি হচ্ছে আরও একবার হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারতের উদ্দেশ্যে। মাজারের সাথে লাগোয়া এই মসজিদ এবং মাজারের নতুন সংস্কারের উদ্দেশ্যে কার্যক্রম চলমান রয়েছে। আশেপাশের সবকিছু দেখতে দেখতে আমরা প্রবেশ করলাম আবারও হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির মাজারের দিকে। তো আমরা এখানে এসে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করলাম। তার মাজারের পাশেই রয়েছে একটি কুমিরের মাজার। এটা দেখে আমি খুবই আশ্চর্য হলাম এবং ইতিহাস থেকে জানতে পারলাম হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি এই কুমিরের পিঠে সাওয়ারি হয়ে মেঘনা নদী হয়ে এই রাজশাহী জেলায় ইসলাম প্রচার উদ্দেশ্যে আসেন। যখন শুনলেন হযরত শহীদ তুরকান শাহ রহমাতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে, এরপরই নোয়াখালী থেকে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি মেঘনা নদী হয়ে 4 জন সহযাত্রী সহকারে এই রাজশাহী জেলায় উপস্থিত হন। আমরা কিছুক্ষণ পর ওই মেঘনা নদীটিও দেখতে যাব, যেটি এই মাজার থেকে মাত্র 5 মিনিট দূরত্বে। এই হচ্ছে সেই মেঘনা নদীর পার, যেটার দিয়ে হযরত শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহি কুমিরের পিঠে সাওয়ারি হয়ে এসেছিলেন রাজশাহী জেলায়। এই নদীর ওপারে হচ্ছে ভারতের মুর্শিদাবাদ, যেখানে বাংলার স্বাধীনতার শেষ সূর্য অস্তমিত হয়। পরবর্তীতে ইংরেজরা শাসনভার তুলে নেন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে। আমরা আবারও ফিরে আসলাম শাহ মখদুম রূপস রহমাতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে। এখানে একটি হুজরাখানা রয়েছে, যেখানে হুজুরের বিভিন্ন জিনিসপত্র রয়েছে ব্যবহৃত। সেগুলো দেখার জন্য আমরা গ্লাস দিয়ে মোবাইলটা রাখলাম এবং ভিতরে দেখতে পেলাম যে হুজুরের ব্যবহৃত ফিডা, পাগড়ি এবং খড়ম মোবারক দেখা যাচ্ছে।
হুজরা শরীফের পাশেই লোহার জালিতে ঘেরা একটা জায়গার প্রতি আমাদের লক্ষ্য গেল। তো এখানে যে জিনিসটি রয়েছে সেটা হচ্ছে মূলত একটি পাথরের যোগকাষ্ঠ। হজরত শাহ মখদুম রূপস রহমতুল্লাহ আলাইহি রাজশাহী জেলায় আসার পূর্বে এখানে তান্ত্রিক দেওরাজ মানুষদেরকে নরবলি দিতেন। এটা হচ্ছে সেই নরবলি দেওয়ার যুগকাষ্ঠ, পাথরের তৈরি যুগকাষ্ঠ। এটি পরবর্তীতে উদ্ধার করে এখানে জমা রাখা হয়। আমরা এখন যাচ্ছি হচ্ছে রাজশাহী সরকারি কলেজের দিকে, যেখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এটা হচ্ছে বিখ্যাত রাজশাহী কলেজ। অনেক পুরাতন একটি ভবন, প্রায় আজ থেকে 180 বছর পূর্বে এই ভবনটি তৈরি করা হয়। সেটা দেখা শেষ করে আমরা সাহেব বাজারের স্থানীয় আম বাজারের দিকে গেলাম। দেখলাম যে এখানে আম তেমন একটা নাই, খুবই স্বল্প পরিমাণে। মূলত রাজশাহী জেলা আমের জন্য বিখ্যাত হলেও এই জায়গাগুলো আমের জন্য বিখ্যাত নয়, বরং এখানেও খুচরা মূল্যে আম এসে থাকে রাজশাহী জেলার গ্রামগুলো থেকে। এখন আমরা যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য কুষ্টিয়া জেলার দিকে। আমরা এই মুহূর্তে যেই ব্রিজের উপর রয়েছি এটি হচ্ছে লালন শাহ সেতু, আর দূরে দেখা যাচ্ছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটা পাবনা জেলার পদ্মা নদীর পাড়ে রয়েছে। আর এদিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি বিখ্যাত হার্ডিন্স ব্রিজ, যেটা লর্ড ক্লাইভের সময়কালে তৈরি করা হয়েছিল। আমরা এখন প্রবেশ করতেছি কুষ্টিয়া জেলার দিকে। আমরা এখন কুষ্টিয়া জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে এসে উপস্থিত হয়েছি একজন আল্লাহর ওয়ালির মাজার জিয়ারতের উদ্দেশ্যে, হযরত সুলাইমান শাহ চিশতি রহমতুল্লাহ আলাইহির মাজার। এখানে এসে দেখলাম যে অনেকগুলো আম গাছ রয়েছে এই মাজারের মধ্যে। আমরা যখন আসছি তখন দেখলাম যে এখানে মাজারের আম গাছগুলা থেকে আম পাড়া হচ্ছে। তা আমরা ওই লোকজনদের কাছে কয়েকটা আম চেয়ে নিলাম, তারাও আমাদেরকে খেতে দিল এবং দেখলাম যে আমগুলা ভারী মিষ্টি। আমগুলা ছিল হচ্ছে কৃষাপাত। তো তারা জানালো আপনারা চাইলে এখান থেকে আম কিনে নিয়ে যেতে পারবেন। তো আমরা এখান থেকে এক একজন 10 থেকে 15 কেজি আম কিনে নিয়ে গেলাম, কেজি 50 টাকা দরে। এরপর মাজারের পিছনে আমাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে মাজারের পক্ষ থেকে। তো আমরা সেখান থেকে খাবার দাবার খেয়ে পরবর্তী আরেকটি মাজারের দিকে গেলাম জিয়ারতের উদ্দেশ্যে। আমরা এখন যেই মাজারে উপস্থিত হয়েছি এটি হচ্ছে হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। যদিও তার প্রকৃত নাম ঘোড়ে শাহ নয়, বরং হযরত মহিউদ্দিন বাদাউনি রহমতুল্লাহ আলাইহি। তিনি ঘোড়ার ফিটে চলাফেরা করতেন বলে এখানে ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইহি নামে বহুল পরিচিতি লাভ করেন। এখানেই তিনি ইসলাম প্রচার করেন। আমরা এই মাজারটির আশেপাশ সবগুলা ঘুরে দেখতে লাগলাম। মাজারের পাশেই রয়েছে একটা বিশাল আকারের বটগাছ। এরপর আমরা মাজারের ভিতরের দিকে প্রবেশ করলাম এবং মাজারের মধ্যে সালাতু সালাম সহকারে মিলাদ ক্যাম্প শেষ করে আমরা এখানে মুনাজাত করলাম এবং মুনাজাত শেষ করে আমরা চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। তো যাওয়ার পূর্বে আমরা এই মাজারের একজন খাদেমের সাথে কথা বলে জানতে পারলাম যে এই মাজারের ইতিহাসটুকু। তো চলেন শুনি আমরা এই খাদেমের মুখ থেকেই। হযরত ঘোড়ে শাহ রহমতুল্লাহ আলাইহি কেন বলা হয়? উনি যখন বাইরের রাষ্ট্র থেকে আসে হ্যাঁ আরব কান্ট্রি থেকে আসে, তখন উনি ঘোড়ার পিঠে আসে। অনেক আনুমানিক কত মানে ভান্ডার শরীফে যত উলিয়া উলিয়া আছে তার আগে। আচ্ছা, মানে ভান্ডার শরীফের ঠিক বাবা ভান্ডারি এক খলিফা হলো আব্দুল কাদের ভান্ডারি। হ্যাঁ, উনি এসে এখানে প্রকাশ করে। উনির মাথাটা সামনে এখানে আছে মাজার।
ছোট আস্তানা বলে। তাই ভান্ডার শরীফের সাথে ইনি হট কানেকশন। এখানে যা কিছু চলে কাদিরা মতে। আচ্ছা, আমরাও আপনার ওই তরিকার কাদেরিয়া তরিকার। তুমি কার হাতে বলেছো? আমরা হচ্ছে পাকিস্তান থেকে আসে উনি, হযরত সৈয়দ তৈয়ব শাহ রহমতুল্লাহ সালে তায়শাহ হুজুর, উনি বাবা এখানে মসজিদ বাবার ভক্ত বেশি আর শফি বাবার ভক্ত বেশি। শফিউল আলম মাইজ ভান্ডার। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই মাজার জিয়ারতের মাধ্যমে শেষ হলো জিয়ারতে আউলিয়া দ্বিতীয় পর্ব। দেখা হবে তৃতীয় পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।